স্টার্ট। হ্যাঁ, আজকে আমরা ফৌজদারি কার্যবিধির যে মুসাবিদ্যাগুলো আছে, যে মুসাবিদ্যাগুলো আসতে পারে, সেই মুসাবিদ্যাগুলো আমরা সম্পূর্ণটা দেখব, বিস্তারিত বুঝবো এবং লিখব। এখন আপনারা একটু দেখেন, আপনাদের আমি গ্রুপে কয়টা ছবি দিয়েছি, এখন ওইটা দেখবেন এবং আমি বলবো আপনারা লিখবেন। ফৌজদারি কার্যবিধির মুসাবিদ্যা আসতে পারে আপনার দুই ভাবে। একটা সরাসরি প্রশ্নে বলে দিতে পারে যে ধরেন আরজি দাখিলের একটা মুসাবিদ্যা লিখেন, আর আরেকটা হইতে পারে যে আপনার একটা ফ্যাক্ট দিয়ে বিস্তারিত বলে প্রশ্নের সমাধান এবং মুসাবিদ্যা দুইটা মিলে দুইটাই একবারে চাইতে পারে। তো এখন আপনাদের যদি মুসাবিদ্যা সম্পর্কে যদি মূল কনসেপ্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু দেখবেন যে মুসাবিদ্যা যেভাবেই আসুক না কেন, যেভাবেই প্রশ্ন দিক না কেন, আপনারা আপনারা লিখতে পারবেন। এখন মূল কথা হলো, যদি আপনাদের প্রশ্ন যদি ফ্যাক্ট থাকে, অনেক বড় একটা ফ্যাক্ট দিল, তখন দেখবেন যে এই ফ্যাক্টটা হবে অবশ্যই মানে সমস্যা নির্ভর, মানে সমস্যা দিবে, সমস্যা দেওয়ার পর তার সমাধান চাইবে এবং তারপরে আপনার মুসাবিদ্যা তৈরি করতে হবে। এখন ফৌজদারি কার্যবিধির মুসাবিদ্যা আপনার কিভাবে আসতে পারে? এক আসতে পারে আপনার নালিশি দরখাস্ত দায়েরের মুসাবিদ্যা, আরেকটা আসতে পারে ধরেন যে কোনো দরখাস্ত, দরখাস্তর মধ্যে আপনার জামিনের আবেদন, আত্মসমর্পণমূলক জামিনের আবেদন, তারপরে আপনার বেল বন্ডের কমানোর জন্য, ফি কমানোর জন্য আবেদন, এবং সময়ের আবেদন থেকে যে কোনো ধরনের আবেদন, এগুলো আসতে পারে। আরেকটা আসতে পারে জিডি বা অভিযোগ দায়ের প্রসঙ্গে আপনাদের আসতে পারে। এখন আমরা মুসাবিদ্যার ক্ষেত্রে আমরা শুধু এইটুকু মনে রাখবো যে আমাদের চেয়েছে কি মুসাবিদ্যা, কোনটার মুসাবিদ্যা চেয়েছে এবং প্রশ্নে কি আছে, কোন ধরনের সমস্যা দিয়েছে। আমরা শুরুতেই আজকে নালিশি দরখাস্তের মুসাবিদ্যা এইটা নিয়ে আমরা আলোচনা করব। আমি যে আপনাদের ছবি দিয়েছি গ্রুপে, ওইটা একটু ওপেন করেন, ওপেন করে একটু দেখেন 1 নম্বর পেজে দেখেন নালিশি দরখাস্ত দায়েরের মুসাবিদ্যা লিখুন, একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটা পেয়েছেন? এখন দেখেন এই যে নালিশি দরখাস্তের মুসাবিদ্যাতে প্রথমে আপনারা কি লিখবেন? প্রথমেই লিখবেন কোর্টের নাম। এখন এইখানে এই নালিশি দরখাস্তর ক্ষেত্রে আপনার 406, 420 বা যৌতুকের মামলা, ভরণ পোষণের মামলা, দেনমোহরের মামলা, তারপরে ফৌজদারি কার্যবিধির অন্যান্য মামলা, যে কোনো মামলা আপনার এর মধ্যে আসতে পারে। যে কোনো মামলার নালিশি দরখাস্ত আপনার দায়ের করতে হতে পারে, কিন্তু যে কোনো মামলারই নালিশি দরখাস্ত দায়েরের ফরম্যাট একই। আপনারা তাহলে কি করবেন? একটা ফরম্যাট আপনারা ফলো করবেন, সেই একটা ফরম্যাট অনুযায়ী আপনারা যে ধরনের আপনাদের চাক না কেন, ওই ফরম্যাট অনুযায়ী আপনারা লিখবেন। হ্যাঁ, সোনেট কি যেন বলতে যাচ্ছিলাম? হ্যাঁ, এখন আপনারা একটু খাতা নেন, হাতে খাতা নেন বা আপনারা দেখেন। প্রথমে আপনারা লিখবেন আদালতের নাম। এখন ফ্যাক্টে যদি আপনাদের কোনো নির্দিষ্ট কোনো গণ্ডির কথা বলে থাকে, নির্দিষ্ট কোনো যদি এরিয়ার কথা বলা থাকে, তখন আপনারা সেই এরিয়াতে যে আপনার যে আদালতের জুরিসডিকশনের মধ্যে পড়ে সেই আদালতের নাম দিবেন। এখন যদি সেটা আপনার মহানগরের মধ্যে পড়ে, তাহলে আপনার মহানগরে যে আদালত থাকে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি যেটা আসে। এখন কথা হইলো সেই আদালতের নাম দিবেন। এখন আমলি যদি হয় তাহলে আমলি যে আদালত পড়বে সেই আদালতের নাম দিবেন। আমরা কি জানি সিআর মামলা, কোর্টের যে মাধ্যমে যে আমরা মামলা দায়ের করি নালিশ দাখিলের মাধ্যমে, সেটাকে কি বলা হয় সিআর মামলা। আর থানাতে যে মামলা আমরা লিখি সেটা হলো জিআর মামলা। থানাতে আমরা যে মামলা লিখি সেটা আপনার মামলা নাম্বার উল্লেখ করতে হয় এভাবে যে আপনাদের ধরেন মিরপুর থানার মামলা নং এত, কোতোয়ালি থানার মামলা নং এত। এখন এই যে আপনার জিআর মামলা যেটা দায়ের করতে হয় সেটা সাধারণত আপনার ধরেন যে আজকে কয় তারিখ, আজকে 12 তারিখ, 12 কয় মাস, 5 মাস, 12 তারিখ 5 মাস 2025। এই যে মাঝে যে 5 না, এইটা হবে আপনার ব্র্যাকেটে। আর এই যে 12, এই 12টা হবে কিন্তু আপনার এই ডেট অনুযায়ী না, এটা হবে ওই থানার মামলা সিরিয়াল অনুযায়ী। দেখা গেল যে আপনার ওই থানার মামলা সিরিয়াল চলতেছে এই মাসে 100, তাহলে 100/5/2025 এইভাবে আর কি আপনার মামলা নাম্বারটা লিখতে হয়। তাহলে এখন আমরা প্রথমেই কি লিখবো, আদালতের নাম লিখবো। এখন আদালতের নাম কিভাবে লিখবেন, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বা আদালত ঢাকা, এইটা হলো আপনাদের প্রথমেই লেখা। লিখে নেন আপনারা এটা একটু। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। ভাই বিষয় হচ্ছে আদালতের নামটা আমরা খাতার কোন সাইডে লিখবো এবং বাদী বিবাদীর নামটা কোন সাইডে লিখবো, এটা যদি উল্লেখ করে দিতেন। এইটা একদম মাঝামাঝি বরাবর, এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, তবে এটা লিখতে হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত। মানে আমরা যে লেখাটা লিখবো এটা মূলত তোমার কি হবে যেন মাঝামাঝি বরাবর হয়। মানে মাঝামাঝি বরাবর বলতে কি বোঝাচ্ছে, যে ডান পাশে এবং বা পাশে সমান তালে থাকবে, মাঝখান দিয়ে আমরা লিখতে লিখতে চলে আসব। ঠিক আছে, তো এটা আপনার তোমার এই আগে পরে হইলে বা এর জন্য আসলে কোনো সমস্যা নাই। আদালতের নাম লেখাটাই হলো সব থেকে বড়। ঠিক আছে, একদম মাঝামাঝি বরাবর সোজা করে লিখতে হবে, চিফ বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। ঠিক আছে, এটা গেল প্রথম আমাদের লেখা। ইভেন আপনারা যে যে মুসাবিদ্যা লিখবেন, ফৌজদারিতে যতগুলো মুসাবিদ্যা আসবে সব মুসাবিদ্যা আপনাদের ফরম্যাট একই লেখা লাগবে। আপনারা আমরা যখন এই যে দরখাস্ত চলে যাবো একটু পরে, তখনও দেখবেন যে বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল, খুবই সাধারণ। আপনারা জাস্ট সাধারণভাবে এটা আপনারা মনে রাখবেন, সাধারণভাবে লিখবেন। তাহলে প্রথমে আমরা কি লিখলাম, আদালতের নাম লিখলাম। লিখেছেন আপনারা? আমি বলবো আর আপনারা লিখবেন। জি ভাই লিখছি, বলেন। সবাই লিখবেন। হ্যাঁ, তারপরে লিখবেন সূত্র। সূত্র বলতে কি বোঝায়, মামলা নাম্বার, কত নাম্বার মামলা, কি বৃত্তান্ত, এটা বোঝায়, এটা হলো সূত্র বোঝায়। তাহলে প্রথম, তারপরে লিখবেন 2 নম্বরে লিখবেন সূত্র। তাহলে এই যে আমরা কি দায়ের করব, নালিশি মামলা দায়ের করব। এই মামলার সংক্ষিপ্ত রূপ কি হবে, সিআর, কমপ্লেন্ট রেজিস্টার্ড। এটা আপনার তাহলে কি হবে, সিআর মামলা নং। এই কথাটা আসবে কি সূত্রতে, কি আসবে, সিআর মামলা নং, সিআর মামলা নং। এই যে আপনার নালিশি দরখাস্তে প্রত্যেকটা যতগুলো নালিশি দরখাস্ত আছে সবগুলোতে আপনার সূত্রের ক্ষেত্রে লেখা লাগবে সিআর মামলা নং। সিআর মামলা নং দিয়ে একটা আপনার দাগ দিবেন, তারপরে অবলিক দিয়ে লিখবেন যত সালে আপনার এইটা মামলা, সেই তত সালের অবলিক দিবেন 2025, 2010, 2014, 2012, মানে যত সালের ফ্যাক্ট তত সালে এটা আপনার দিবেন, উল্লেখ করবেন। এখন যদি আপনার এই 2012 সালের ফ্যাক্ট দিয়ে যদি বলে যে বর্তমানে একটা মামলা লাগে, তাহলে আপনি 2025 দিবেন। ভাই একটু আগে না তারিখ দিতে বললেন, ওটা মনে হয় বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। আচ্ছা, ওটাতে আমি যাচ্ছি, হ্যাঁ, যখন দরখাস্ত বোঝাবো তখন আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে। ভাই তাহলে না এখানে ভাই, মানে শুধু আমি বুঝতে পারিনি যে তাহলে এই সূত্র দিয়ে এখানে হ্যাঁ, আসলে কি লিখবো, এখানে কি তারিখ লিখবো না, এখানে শুধু অক্ষর লিখবো, এটা আরেকবার একটু বলে দেন।
না না, এখানে তারিখ বা ওই ওই মামলাতেও তারিখ লেখা লাগবে না, ওইটাতে তারিখ লেখা লাগবে না। আমি দরখাস্ত দেওয়ার সময় যখন বলবো তখন বলবো। আর এখানে শুধুমাত্র এই যে সিআর মামলা নং দেওয়ার পরে এই যে একটা টান দিয়ে রাখলা বা ফোটা ফোটা দিয়ে রাখলা, এখন অবলিক দিয়ে যত সালের মামলা দায়ের করবা, যত সালের মামলা দায়ের করবেন তত সাল ওইখানে অবলিকের পরে লিখবেন। আর এই যে আপনার এটা ফাঁকা রাখবেন না, কারণ তো আপনি তো মামলা এখনো দায়ের করেন নাই। আপনি কি করতেছেন, কমপ্লেন রেজিস্টার এটা আপনি উপস্থাপন করতেছেন আরজি দাখিলের মাধ্যমে কোর্টে আপনি উপস্থাপন করতেছেন। এখন কই কোর্টে কত নম্বরের মামলা সিরিয়াল চলতেছে বা কত নাম্বার দিবে এটা নিতান্তই কোর্টের বিষয়। মামলা নাম্বার দেওয়া আপনার আমার কাজ না। তাহলে এইটা হলো ফাঁকা রাইখা, তাহলে কি করতে হবে, আপনারা দিবেন 2025, 2024 বা যত সালে আরজি দাখিল করবেন বা যত সালে আপনার এই নালিশি অভিযোগটি দায়ের করবেন তত সালটা দিবেন। তার আপনারা যদি মনে করেন যে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন 570, তারপরে 222, 202, এরকম যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে, দিলেও ভুল নাই। কারণ যেহেতু এখানে আপনাদের উল্লেখ নাই কত নাম্বারের মামলা হ্যান ত্যান, তা আমার মনে হয় যে যেহেতু আমরা মামলা আরজি দাখিল করব সেহেতু এখানে কোনো নাম্বার দেওয়ার দরকার নাই। আর যদি দেওয়া থাকে তাহলে সেটা আপনার কপি করে উঠাইতে পারেন, তবে দেওয়ার দরকার নাই। তারপরে চলে যাবেন। তাহলে আমরা প্রথমে লিখলাম কি, আদালতের নাম বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, সূত্র সিআর মামলা নং এত এত 2025 বা 2024। হ্যাঁ, তারপরে লিখবেন ধারা, ধারা লিখবেন কোন আইনের মামলা করতেছেন আপনি। আপনি কি ডিজিটাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করতেছেন, আপনি কি অর্থ ঋণের মামলা করতেছেন, আপনি কি এই চেকের মামলা করতেছেন, নাকি আপনি দণ্ডবিধির মামলা করতেছেন, না আপনি পারিবারিক কোর্টের মামলা করতেছেন, নাকি যৌতুকের মামলা করতেছেন। এখন যে আইনেরই মামলা হোক না কেন, ফ্যাক্টে আপনার যে আইনি রেফারেন্স আসুক না কেন, তখন আপনি ওই আইনের যত ধারায় মামলা করবেন তাহলে সেই ধারাটা উল্লেখ করবেন। আপনি যদি যৌতুকের জন্য মামলা করেন, যৌতুকের মামলা করেন, তাহলে ধারা 3 যৌতুক নিরোধ আইন 2018, তাহলে ধারা ধারা দেওয়ার পরে একটা ফুটা দিবেন, মানে সেমিকোলন দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন, ধারা 3 উল্লেখ করলেন, 3 উল্লেখ করে একটা কমার দিয়ে যৌতুক নিরোধ আইন 2018। ক্লিয়ার হয়েছেন? এইটু এই পর্যন্ত কি বুঝেছেন? জি ভাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে ধারা দিব, ধারা লিখে হচ্ছে যে আপনার একটা ক্লোন দিব, দেওয়ার পরে কি আবার ধারা 3 লিখবো, নাকি এমনি সংখ্যায় 3 লিখে যৌতুক নিরোধ আইন লিখবো? শুধু 3 লিখে যৌতুক নিরোধ আইন এত। এর মামলাটা আমলি আদালতে করতে হয়। হ্যাঁ, সবুজ ভাই। এর মামলা তো আমলি আদালতে করতে হয়। হ্যাঁ, এটা আমলি আদালতে করতে হয়, সিআর মামলা আমলি আদালতে করতে হয়। এখন আমলি আদালত যদি এটা যদি দেওয়া থাকে, এখন ওই ওই সেই আমলি সিআর আমলি তো আমরা ওই পরীক্ষার হলে বসে পাবো না, তাই না? এখন আমরা দিতে পারি কি, যদি যদি মহানগরে হয়, যদি মহানগরে হয় তাহলে আমরা কি করব, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। আর যদি মহানগরের বাইরে হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এটা আমরা উল্লেখ করতে পারি। আর যদি ধরেন যে ওই ফ্যাক্টে যদি কোনোটাই যদি উল্লেখ না করে, কোনো স্থান উল্লেখ না করে, তাহলে আপনারা যে কোনোটাই দিতে পারবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টও দিতে পারবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও দিতে পারবেন। এখন কথা হইলো যে আপনারা এই কোর্টগুলো কোন এলাকাটা দিবেন, আপনারা কি ঢাকা এরিয়াতে দিবেন, নাকি মাগুরা এরিয়াতে দিবেন, নাকি চট্টগ্রামে দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কোনো এলাকা দেওয়া থাকে না, শুধুমাত্র সমস্যা দেওয়া থাকে, শুধুমাত্র সমস্যা দেওয়া থাকে। তখন আপনারা কি করবেন, তখন আপনারা আপনাদের যে কোর্টে বেশি যাওয়া আসা আছে বা যে কোর্টের আপনার পরিচিতি আছে, সেই কোর্টের এরিয়া বা সেই কোর্টের গণ্ডির সেই জেলার কোর্ট যে কোর্টগুলো আছে ওই কোর্টগুলোর নাম আপনারা উল্লেখ করবেন। কেউ যদি মাগুরাতে যদি আপনাদের যদি পরিচিতি থাকে তাহলে মাগুরা উল্লেখ করবেন, কেউ যদি ঢাকাতে আপনাদের পরিচিতি তাহলে ঢাকাটা উল্লেখ করবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের কোনটা মহানগর নাকি কোনটা মহানগর না, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওই বিষয়টা আপনারা জানেন
যে মোহাম্মদপুর থানা কি আপনার মহানগরের মধ্যে পড়ে নাকি মহানগরের বাইরে পড়ে, বা আপনার শ্রীপুর মিরপুর কি আপনার ঢাকার মিরপুর কি আপনার মহানগরের মধ্যে পড়ে নাকি মহানগরের বাইরে পড়ে, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা তাহলে কি পাইলাম? আদালতের নাম পাইলাম। প্রথম হলো আদালতের নাম, তারপরে আসলে সূত্র। সূত্রটা কি দিবেন? সিআর মামলা নং এত, তারপরে দিবেন ধারা। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, এই যে এই সিআর মামলা দায়ের করে কে? সিআর মামলা বাদী দায়ের করে কে? বাদী বা অভিযোগকারী। একজন ব্যক্তি, মানে ইন্ডিভিজুয়ালি যে কোনো একজন ব্যক্তি এই মামলা আসলে দায়ের করে। এখন এই যে আপনার যে মামলাটা যে দায়ের করলো তার নাম চলে আসবে কোথায়? প্রথমে চলে আসবে এই যে ধারা দিলেন না, ধারার পরে একদম মাঝামাঝি বরাবর দিবেন, কি দিবেন? যে মামলা দায়ের করবে তার নাম দিবেন। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, যদি আপনার ফ্যাক্টে না থাকে। ফ্যাক্টে না থাকলে আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন। আপনি শামীম, হানিফ, সবুজ, শাকিল, সনেট, সুজন, যে কোনো নাম আপনি উল্লেখ করতে পারবেন। ঠিক আছে? যে কোনো নাম উল্লেখ করে আপনি একটা সোজা একটা টার্ম দিয়ে লিখবেন বাদী বা অভিযোগকারী। বাদী বা অভিযোগকারী। তারপরে লিখবেন কি? তার নিচে লিখবেন বনাম। তার নিচে লিখবেন বনাম। তারপরে লিখবেন যে কজন আসামি দিবেন সেই আসামিদের নাম লিখবেন। নাম লেখার পরে একদম শাকিল কিছু কি বলবা? এই যে বাদীর নাম লেখার পরে কি বাদীর ঠিকানা এগুলো দিতে হবে? শাকিল আমি বুঝতে পারি না, আবার একটু বলো। বাদীর নাম লেখার পরে বাদীর নামের নিচে কি পিতার নাম এবং কোথায় বাসা এগুলো কি দিতে হবে? ঠিক জানা? হ্যাঁ, এই অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া লাগবে। অ্যাড্রেসটা, ঠিকানাটা অবশ্যই দেওয়া লাগবে। পিতার নাম। এখন যদি তোমার তো আসলে এটা তুমি পুরোপুরি মামলা করতেছো না, তাই না? এটা জাস্ট পরীক্ষার মাধ্যমে তোমার ড্রাফটিং স্কিলটা যাচাই করার জন্য আসলে এটা করবে। সেক্ষেত্রে তোমার পিতার নাম তুমি যে কোনো আন্দাজে যে কোনো একটা দিতে পারো, যার নাম মনে আসবে তার নাম দিয়ে দিবা। করিমের বাবার নাম রহিম দিয়ে দিলা। ঠিক আছে? আর এই যে বাদী আর আসামি, এদের বয়স লিখতে হবে। বয়স লিখবেন কি করে? কারোর বয়স যদি আপনার 40 হয়, কারো যদি 20 হয়, তাহলে নামের পাশে ব্র্যাকেটে আপনি এটা লিখে রাখবেন। মানে এটা একটু ভালো দেখাই। আমরা যদিও শুধুমাত্র আরজি উপস্থাপন করব পরীক্ষার জন্য, তারপরে আপনারা দিবেন একটু এক্সেপশনাল হোক খাতাটা। তারপরে কি হইলো? আপনারা যে বাদীর নাম লিখবেন, বাদীর নাম লেখার পরে ঠিকানা দিবেন। পিতার নাম দিবেন, তারপরে ঠিকানা দিবেন। গ্রামের নাম দিবেন, উপজেলার নাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, জেলার নাম দিবেন। দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে? তারপরে আসামিদের যখন নাম দিবেন তখন আসামির নামের পরে ওই যে ব্র্যাকেটে বয়সটা দিবেন। তারপরে যতজন আসামি তাদের আপনারা যদি মনে করেন সবার আসামির গ্রামের ঠিকানা যদি একই হয়, পিতা যদি একই হয়, তাহলে সর্বপিতা। আর যদি গ্রাম সব ঠিকানা যদি এক হয়, তাহলে সর্বসাং। গ্রামকে সাধারণত আমরা সাং বলি, আইনের ভাষাতে আপনারাও বলেন। তাহলে সর্বসাং, সর্বপিতা এরকম দিতে পারেন। আর যদি সেপারেট হয় তাহলে আপনি আলাদা আলাদা ভাবে দিবেন। প্রত্যেকের নামের পরে এরকমের আপনার পিতার নাম, তারপরে আপনার ঠিকানা, এগুলো দিবেন। তারপরে লাস্টের দিকে যে বিবাদীগণ, যদি একটা টান দিয়ে বিবাদীগণ লিখবেন। এটুকু হয়ে গেল। তারপরে চলে যাবেন সাক্ষীর নাম ও ঠিকানা। ভাইয়া ভাইয়া এই যে দাগ দিয়ে আবার ফরিয়া দিয়ে আবার অভিযুক্ত এইভাবে ওকে লিখে দিতে হবে? শুধুমাত্র যে কোনো একটা লিখতে হবে। বাদী লিখলে শুধু বাদী, আর যদি ফরিয়াদি লেখা হয় তাহলে না শুধু ভাই, ফরিয়াদি। ওইটা বলছি না, মানে বলছি যে বাদীর জায়গায় আবার দাগ দিয়ে এখানে বাদী লিখতে হবে, আবার অভিযুক্তের এখানেও দাগ দিয়ে আবার অভিযুক্ত লিখতে হবে শেষে, এরকম লিখে দিতে হবে এটা? হ্যাঁ, লিখে দিতে হবে। এই যে নিচে আমি যে ছবিগুলো পাঠাইছি না, ওইখানে দেখবেন যে দাগ দিয়ে লেখা আছে বাদী, আর ছোট করে একটা দাগ দিয়ে আছে বিবাদীগণ। তা এইটা আপনার একটু বড় দাগ দিবেন, বড় দাগ দিয়ে ডান পাশের দিকে টেনে নিয়ে চলে যাবেন। ঠিক আছে? এটা চলে গেল। তারপরে লিখবেন সাক্ষীগণের নাম ও ঠিকানা। এখন আপনারা প্রশ্ন হইতে পারে সাক্ষীগণের নাম ঠিকানা আপনি ডান পাশে লিখবেন, বা পাশে লিখবেন, নাকি মাঝামাঝিতে লিখবেন? আপনারা যেখানেই লেখেন সমস্যা নাই। আপনারা বা পাশেও লিখতে পারেন,
ডান পাশেও লিখতে পারেন, তবে খুব মানে সাবলীল হয় আপনারা মাঝামাঝি বরাবর ডান পাশের দিকে লিখবেন, মাঝামাঝি বরাবর ডান পাশে। কথাটাকে শুনতে পাইছেন? মাঝামাঝি বরাবর ডান পাশে। সাক্ষীগণের নাম ও ঠিকানা। ক্লিয়ার হয়েছেন? জি বয়স দেন। হ্যাঁ, তারপরে এখানে আপনারা যে কোনো মামলায় সর্বনিম্ন 4 জন সাক্ষী দিবেন, 4 জন সাক্ষী দিবেন। আমরা যদিও সাক্ষ্য আইনে পড়েছি সাক্ষীর সংখ্যা যে কোনো জন একজন হলেও হয়, কিন্তু আদালতে সেটা গ্রহণযোগ্যতার জন্য মিনিমাম 4 জন সাক্ষী হলে সেটা একটু বেশি গ্রহণযোগ্যতা পায়। তবে আমরা মিনিমাম 4 জন সাক্ষী দিয়ে থাকি। তাহলে এই যে সাক্ষীগণের নাম ও ঠিকানা, নাম দিবেন, এক এক করে নাম দিবেন আর হলো ঠিকানা দিবেন। এই যে আপনার বাদীর নাম বিবাদীর নাম যেভাবে ঠিকানা দিচ্ছেন না, এভাবে ঠিকানা দিবেন। আপনারা কি লিখতেছেন আমার কথা শুনে? জি লিখতেছি। হ্যাঁ ঠিক আছে, লিখেন। ভাইয়া তারপরে দিবেন লিখতেছি। ঘটনা। হ্যাঁ ভাইয়া তারপরে দিবেন। একটা প্রশ্ন আছে ভাইয়া। জি 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 হ্যাঁ, বলছি যে সাক্ষীগণের নাম ঠিকানা লিখলাম, লেখার পরে ওইখানে যে বাদীর নিজে লেখা আছে ভাইয়া, ওইটা কি বাদীর নিজে ওইভাবেই লিখতে হবে নাকি মানে বাদীদের নাম ছিল সেটা লিখতে হবে? কিচ্ছু লাগবে না, বাদী নিজে, মানে বাদী নিজেও সাক্ষী। ঠিক আছে, শুধু বাদী নিজে এইটুকু লিখতে হবে, ওই বাদীর নাম ঠিকানা লেখা লাগবে না। আর এক্ষেত্রে বাদীর নাম না হলে কি সমস্যা আছে কিনা? বাদীর নাম তো ওখানে উল্লেখ আছে। জি সবুজ ভাই, বুঝতে পারেন, আবার একটু বলুন। সাক্ষীগণের নাম বাদী নিজে, বাদী তো নিজে মামলাই করছে, ওনার নাম কি আবার সাক্ষীগণের তালিকা লিখতে হবে? না, লেখা লাগবে না, লেখা লাগবে না, শুধু আপনারা এইভাবে লিখবেন বাদী নিজে। জি প্রত্যেকটা আপনার নালিশি মামলার সাক্ষী, প্রথম সাক্ষী থাকে সে বাদী নিজেই। ঠিক আছে, জি। আর এক্ষেত্রে বাদী বয়স নিজেই প্রথম সাক্ষী। বয়স উল্লেখ করবো? জি আবার একটু বলেন। বয়সটা কি উল্লেখ করবো? না 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 না, কিচ্ছু লাগবে না, শুধু বাদী নিজে। হ্যাঁ, এটা গেল। তারপর আপনারা এক এক করে 4 নাম্বার যাবেন। তারপরে দিবেন ঘটনার তারিখ ও সময়। ঘটনার তারিখ ও সময় মানে এই যে ঘটনাটা ঘটলো সেটা কবে ঘটেছিল, সেটা কবে। হ্যাঁ, এটা আপনার কবে এইটা ঘটেছিল এবং কি হয়েছিল, ঘটনার তারিখ ও সময়। যেমন ধরেন যে বিগত 5 ফেব্রুয়ারি বিকাল আনুমানিক বিকাল 3:30টার দিকে শাকিল তার বউকে কি করলো, বেধড়ক পেটালো। কিসের জন্য পেটালো? যৌতুকের 5 লাখ টাকার জন্য। বলে যে টাকা না দিলে তুই আমার ঘরে উঠবি না, তোরে যখন মারে ধরে বের করে দিলাম, তুই আর এই সীমানায় আসবি না। তাহলে এইটা তো লেখা লাগবে না, তাহলে আপনার কি লিখতে হবে কি, যে ঘটনার তারিখ ও সময়। এটা কোন জায়গা হবে, আপনি এখানে লিখবেন বিগত যে তারিখ হইতে পারে যে কোনো একটা, আপনারা বিগত 12/3/2025, সময় আনুমানিক বিকাল 3:30 এরকম দিয়ে দেবেন, এইটুকু, দ্যাটস ইট, নাথিং এলস। তারপরে আপনারা কি করলেন, তারপরে ঘটনার স্থান, মানে এই যে আপনাদের ঘটনাটা ঘটেছে, আপনি যে বিষয় নিয়ে মামলা করবেন, এই মামলাটা আপনাদের ঘটনা ঘটেছে কোন জায়গা, ঘটেছে কোন জায়গা, খালি এই ঘটনার স্থানটা। এখন বাদীর নিজ বাড়ি হইতে পারে, বাদীর নিজ গ্রামে হইতে পারে, নিজ জেলা শহরে হইতে পারে, বা বাদীর আপনার শ্বশুর বাড়িতে হইতে পারে, মানে যেই জায়গার ঘটনা সেই জায়গা করে আপনারা এটা দিবেন। এখন কথা হইলো যে এই বিষয়গুলো কিন্তু আপনার এই ফ্যাক্টে কিন্তু উল্লেখ থাকবে না। আপনাদের এই এই ঘটনাগুলো আপনাদের কাল্পনিক আকারে বানায় নিতে হবে। একটা কল্পনার জগতে গিয়ে একটা মামলা ডিল করতেছেন, এইটা কল্পনা করে আপনারা এই বিষয়গুলো আপনাদের বানায় নিতে হবে। তারপরে চলে গেল, তারপরে দেখেন বাদীপক্ষে বিনীত নিবেদন। এই যে এইটা হলো, আমরা মূল মামলাতে চলে আসলাম, আমাদের যে ঘটনা ঘটেছে আমরা সেখানে চলে আসলাম। ঠিক আছে, এই যে বাদীপক্ষে বিনীত নিবেদন, এই যে
এখানে পরবর্তীতে আপনারা এটা নিচে একটা দাগ দিতে পারেন, ঘটনার তারিখ সময় এখানে দাগ দিবেন, ঘটনার স্থানের নিচে একটা দাগ দিবেন, সাক্ষীগণের নাম ঠিকানা একটা দাগ দিবেন নিচে, ঠিক আছে? তারপরে বাদীপক্ষে বিনীত নিবেদন, এই যে 1 নম্বরে চলে যাবেন, 1 নম্বর পয়েন্ট। এখন যে প্রকৃত ঘটনা, যেহেতু এটা ক্রিমিনাল মামলা, ক্রিমিনাল সুট, সেহেতু আপনারা কি করবেন, রাজু ভাই একটু মিউট করেন, রাজু ভাই মিউট করেন। হ্যাঁ, দেখো যেটা একটা ক্রিমিনাল মামলা, সেহেতু আপনারা 1 নম্বর পয়েন্ট দিবেন এবং প্রত্যেকটা পয়েন্টে আপনারা উল্লেখ করবেন যেহেতু যেহেতু যেহেতু, একটা যেহেতু দিবেন, ঠিক আছে? একটা যেহেতু দিবেন। তা যেহেতু দেওয়ার পরে এই যে আপনারা যে ঘটনার কল্পনা করলেন, এই ঘটনা কল্পনা করে আপনারা ফ্যাক্ট গুলো উল্লেখ করবেন এক এক করে। যেমন ধরেন আমি একটা যৌতুকের মামলার আপনার একটা আর্জি আমি লিখতেছি এখন, বা আপনাদের বলতেছি কেমন হইতে পারে, সেটা কিরকমের হইতে পারে। যেমন ধরেন এই যে যেহেতু 1 নম্বরে পয়েন্ট, আমরা যেহেতু বাদী একজন সহজ সরল নিরীহ প্রকৃতির একজন মুসলিম পরিবারের সন্তান, তারপরে আপনি লিখলেন অপর পক্ষে তারা এই যে যার বিরুদ্ধে মামলা করবেন, তা লিখবেন তারা অত্যন্ত দ্রুত যৌতুক লোভী, প্রধন লোভী, আইন অমান্যকারী, এই দুই একটা নিজের মতো করে আপনি ভাষা দিয়ে লিখবেন। লেখার পরে এটা 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বরে যে কি লিখবেন, 2 নম্বরে আসামি এবং বিবাদীদের মূল সম্পর্ক বা কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে এটা লিখবেন। তখন লিখবেন যেহেতু বাদী এবং বিবাদীর মধ্যে বিগত এতইং তারিখে মুসলিম শরীয়ত মোতাবেক বিবাহ অনুষ্ঠিত হয়, পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয় বা অনুষ্ঠিত হয়, সম্পন্ন হয়, আপনাদের যেটা তখন মনে আসবে তখন সেটা লিখবেন। বিবাহ সম্পন্ন হয়, বিবাহর পর হইতে ভাই তারা, ভাই হ্যাঁ নিবিড়, মোকদ্দমার বিষয় কি ছিল জানো? আর্জির বিষয় কি ছিল? জি জি, আবার একটু বলো। মানে এই মুসাবিটা যে লিখতেছি আমরা, এটার বিষয়ে কোন বিষয় ধরে আমরা আগাচ্ছি? আমি একটু মিস করছি হয়তোবা। আমরা নালিশি দরখাস্ত দায়ের করতেছি, ঠিক আছে? তুমি ওই যে আচ্ছা আমার ওই যে গ্রুপে দেখো যে আমি ছবি দিয়েছি, ফৌজদারি কার্যবিধির মুসাবিদ্যা, প্রথম যে মুসাবিদ্যাটা আছে ওই ফরম্যাটটা ফলো করো, হ্যাঁ? ওইটা দেখো, জি বুঝতে ভাই, পারবেন। ঠিক আছে। হ্যাঁ ভাই ওখানে ভাই বিষয়টা মনে হয় মিস হয়েছে ভাই। হ্যাঁ, জি জি জি। বিষয় ভাই ওই ড্রাফটটা একটু দেখুন, ওখানে বিষয় তো মিস হয়েছে ভাই। মানে কোন বিষয়ের উপরে আমরা দরখাস্তটা লিখতেছি? বিষয় লাগবে না, বিষয় আচ্ছা তো আচ্ছা দেওয়াই থাকবে, এই ক্ষেত্রে বিষয় উল্লেখ করার দরকার নাই। এই যে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে না, এটা হলো বিষয় হিসেবে গণ্য, এই দরকার নেই। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এই বিষয়টা আসবে কখন জানো? বিষয়টা আসবে দরখাস্তর সময়। এটা তো দরখাস্ত দায়ের করতেছি না, আমরা আমরা দায়ের করতেছি নালিশি মামলা। আচ্ছা 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 ভাই, থ্যাংক ইউ। মিউট করো ভাই। হ্যাঁ, এই যে বিষয়টা আসবে কখন, বিষয়টা আসবে হলো যখন আমরা দরখাস্ত দায়ের করব। আর এখন আমরা দায়ের করতেছি কি, নালিশি দরখাস্ত বা আরজি, আরজি লিখতেছি আমরা এখন। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই যে বিনীত নিবেদনের উপরে প্রথম আমরা যেহেতু দিলাম, যেহেতু দেওয়ার পরে বাদী একজন সহজ সরল মুসলিম পরিবারের সন্তান, অত্যন্ত ভদ্র নম্র মানুষ, বিবাদীরা আপনার এই যে যেটা বললাম যৌতুক লোভী, আইন অমান্যকারী বা অন্যান্য বিষয় দিয়ে আপনারা এটা লিখবেন। লেখার পরে 2 নম্বরে যাবেন, যেহেতু বাদী এবং বিবাদীর সহিত বিগত 3 তারিখে মুসলিম শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। এই যে বিবাহ সম্পন্ন হয়, বিবাহ সম্পন্নের পর থেকে তারা একে কি করতেছে, ঘর সংসার করতেছে। ঘর সংসার করার পরে আপনাদের কি করলো, তারপরে বিবাহর কিছুদিন পর হইতেই তার হাজবেন্ড 1 নং বিবাদীগণ 1 নং বাদীকে বিভিন্ন ভাবে 5 লাখ টাকা দাবি করে, 5 লাখ টাকা না দিলে সে ঘর সংসার করিবে না বলিয়া জানাই। এইটা গেল 2 নম্বর। তারপরে 3 নম্বরে চলে গেলেন, যেহেতু বাদী অত্যন্ত নর্ম ভদ্র এবং আইন মান্যকারী, এটা তো এর আগে দিছেন। তো তখন আপনারা পরবর্তীতে উল্লেখ করবেন যে
বিগত এতদিন তারিখে বাদী, তার পরিবার, সরি বিবাদী, 1 নং বিবাদী এবং অন্যান্য বিবাদীগণ বাদীর পরিবার এবং বাদীকে স্পষ্টভাবে উল্লেখ করে যে বা জানান যে 5 লাখ টাকা না দিলে 1 নং বিবাদী 1 নং বাদীর সাথে ঘর সংসার করিবে না। পরবর্তীতে এই টাকার জন্য কি করে শারীরিকভাবে নির্যাতন করে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করে, এটা আপনি 4 নম্বর পয়েন্টে দিলেন। তারপরে আপনি এইটা সংক্ষেপে আর কি লিখবেন, যেহেতু সময় খুব কম পাবেন। তারপরে আপনি এই যে কজ অফ অ্যাকশন হইতে পারে এরকম একটা দিবেন, এরকম একটা কোটেশন দিবেন, কজ অফ অ্যাকশন হইতে পারে বা যৌতুকের 3 ধারায় পড়ে। তো এই ক্ষেত্রে আপনি উল্লেখ করবেন কি যে 1 নং বিবাদী এবং তার পরিবার অন্যান্য বিবাদীগণ বাদীর নিকট এবং বাদীর পরিবারের নিকট সুস্পষ্টভাবে বিগত সর্বশেষ এতদিন তারিখে উক্ত স্থানে সুস্পষ্টভাবে 5 লাখ টাকা দাবি করিয়া যৌতুক নিরোধ আইনের 3 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন। এটা হলো কজ অফ অ্যাকশনের জন্য বা চার্জ গঠনের জন্য এরকম একটা কোটেশন আপনারা দিবেন। তারপরে সর্বশেষ এটা দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন। এটা হলো আপনাদের শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তারপরে আপনারা দিবেন অতএব। অতএব ন্যায় বিচারের সাথে শারীরিক আঘাতের কথা কি উল্লেখ করব? জি জি যে মানে বিবাদীগণ বাদীর হচ্ছে শারীরিক আঘাত করে, মানে মানসিক ও শারীরিক নির্যাতন করে। হ্যাঁ, এটা উল্লেখ করা যায়, এটা অবশ্যই উল্লেখ করা যায়। তবে একটা কথা হলো যে যদি এই যে শারীরিকভাবে নির্যাতন করে তখন কিন্তু এই যৌতুক নিরোধ আইনে মামলা না করে তখন কিন্তু দরকার ছিল আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11(3) বা যদি গুরুতর আঘাত করে 11(2)। ঠিক আছে। আর এই যে যৌতুক নিরোধ আইনের 3 ধারার যে মামলা, এটা কিন্তু শুধুমাত্র যৌতুক চাওয়া, এই মানে সাধারণভাবে আর কি শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করে এটা উল্লেখ করা যায়। আর যদি মনে হয় যে গুরুতর আঘাত করেছে যৌতুকের জন্য তখন কিন্তু এটা চলে যাবে কোথায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ক খ গ। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে লিখবেন কি অতএব ন্যায় বিচারের স্বার্থে বাদীর নালিশি মামলাটি গ্রহণ করত এবং বিবাদীগণের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করত মামলাটি গ্রহণ করিতে মহোদয়ের মর্জি হয়। ঠিক আছে, এটা হলো যে আমরা কি প্রতিকার চাচ্ছি। অতএব দেওয়ার পরে অতএব ন্যায় বিচারের সাথে বাদীর নালিশি দরখাস্তটি গ্রহণ করত বিবাদীগণের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু বা সমন ইস্যু যেটাই চান না কেন, সাধারণত আমরা তো চাইলে তো ভালোটাই চাবো, খারাপটা চাবো কেন? সো ওয়ারেন্ট ইস্যু করতো। আর ওয়ারেন্টটা লিখবেন W/A, এইভাবে আর কি লিখবেন করতো। হ্যাঁ, এই অতএবটা কোথায় লিখবো? এটা কোন সাইডে লিখবো আর কি? এইটা সাধারণত ডান সাইডে লিখতে হয়। ঠিক আছে, ডান সাইডে। এটা একদম পুরো পেজ আকারে লেখা যাবে না, পুরো পেজ ধরা যাবে না। এই অল্প একটু করে মানে 5-6টা ওয়ার্ডে আপনার এক লাইন হবে, 5-6টা ওয়ার্ডে এক লাইন করে হবে, সোজা করে সামনে নিচে চলে আসবেন। ঠিক আছে, এই যে আমি লিখেছি না, এইভাবে আর কি ডান পাশে সোজা করে লিখবেন। এই যে যেহেতু লিখছেন না, যেহেতুই লাস্ট যে যেহেতু আছে, এই যেহেতুর পরে যাই আপনি এই অতএবটা লিখবেন, সোজাসুজি যেন না চলে যায়। এই অতএবটা লিখবেন ডান পাশের দিকে। ক্লিয়ার হয়েছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই হলো আমাদের নালিশি দরখাস্ত দায়েরের মুসাবিদ্দা। এখন এখানে দেখেন আমাদের কিন্তু এই যে ফ্যাক্ট বললাম, এই ফ্যাক্ট কিন্তু আমাদের কিন্তু শুধু যে যৌতুকের মামলায় আসবে তা কিন্তু না, অন্যান্য আপনার যে কোনোটা আসতে, মারামারি হইতে পারে, চুরি হইতে পারে, আপনার ডাকাতির হইতে পারে, বা আপনার এই যে আহ অপরাধমূলক বিশ্বাসভঙ্গেরটা হইতে পারে, যে কোনোটা হইতে পারে। যে কোনোটা হইলে আপনার যে ধরনের অপরাধ সেই ধরনের ব্যাখ্যা আপনারা নিজের মতো করে
লিখবেন সংক্ষেপে, অনেক বিস্তারিত লেখার দরকার নাই। আপনাদের মূল বিষয় থাকবে যে ফরম্যাট ঠিক আছে কিনা। আর যে এই যে মুসাবিদ্যা দেয় শুধুমাত্র দেখার জন্য যে ফরম্যাট ঠিক আছে কিনা, আর কিচ্ছু না। শুধু এই মুসাবিদ্যাটা আপনার লেখা দু একটা অক্ষর চেক করতে পারে বানান ভুল আছে কিনা, আর যে আপনার ফরম্যাটটা ঠিক আছে না, শুধুমাত্র ফরম্যাট ভালো করে হলে পারে আপনারা পুরোপুরি একদম গণিতের মতো নাম্বার পাবেন, সম্পূর্ণ নাম্বার পাবেন। আরেকটা জিনিস আপনাদের বলি, এই মুসাবিদ্যা কখনো আপনারা শুরুতে লিখতে যাবেন না। আপনাদের যে থিওরি লেখা আছে, এই থিওরি শেষ করার পরে তারপরে যে আপনারা একদম শেষের দিকে মুসাবিদ্যা লিখবেন, মুসাবিদ্যার উত্তর করবেন শেষের দিকে, ঠিক আছে? কারণ ভাই কি, জি হ্যাঁ নিবিড় বলছি। ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া যে প্রশ্নে মুসাবিদাটা চাইছে সেই প্রশ্নে মনে করেন থিওরিও আছে প্লাস হচ্ছে আপনার মুসাবিদাও আছে, আমরা কি মানে মুসাবিদা লেখার জন্য ফাঁকা রাখবো জায়গা, নাকি হচ্ছে শেষে নাম্বার দিয়ে মুসাবিদাটা করে দিলেও হবে? আমার মনে হয় যদি মুসাবিদ্যা করতে, তোমার একটা মুসাবিদ্যা করতে যদি 30 মিনিট লেগে যায়, আর কোনো প্রশ্ন শুধু মুসাবিদ্যা দিয়ে আসবে না, ওই প্রশ্নটা থিওরি প্লাস মুসাবিদ্যা 15 নাম্বারের, যেহেতু সেহেতু ওই মুসাবিদ্যার উপর সর্বোচ্চ 6 দিতে পারে বা 6, 8, আর বাকি যেটা থাকবে ওইটা হলো থিওরি থাকবে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের মূল কাজ হবে যে যেটাতে মুসাবিদ্যা আছে ওই প্রশ্নটা স্কিপ করে তো থিওরি যেগুলো আছে ওইগুলো প্রথমে শেষ করা, শেষ করার পরে লাস্টের দিকে যে এই 2টা বা 3টা তোমরা মুসাবিদ্যা করবা, ওইটা ওই প্রশ্ন থিওরি এবং মুসাবিদ্যা লাস্টের দিক থেকে শুরু করা। আর প্রত্যেকটা প্রশ্নের হিউজ স্কোপ থাকবে, অথবা দিয়ে লেখার সুযোগ থাকবে, সেহেতু আপনারা মুসাবিদ্যা সবার লাস্টে লিখবেন, আর যে থিওরি গুলো আছে সেগুলো শুরুতে লিখবেন। আর ফাঁকা করে যাওয়ার কোনো সুযোগ নাই, ফাঁকা করে গেলেন পরবর্তীতে আপনারা সময় পাইলেন না, তখন কিন্তু ওই নাম্বারটা কিন্তু কাটা হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং ফাঁকা যদি রেখে যদি পরে যদি কভার করতে পারেন তাহলে পরে কভার করে নেবেন। আর যদি মনে করেন যে না আমি পরে কভার করতে পারবো না, আমি একবারে কমপ্লিট করে যাব, তাও করতে পারেন। তবে আমার মনে হয় যে মুসাবিদ্যা লিখতে বা আপনার করতে, এটা ফরম্যাট সাজাইতে এটা ভালো একটা সময় যাবে। এই জন্য অন্যান্য যে থিওরি গুলো আছে, আপনি যদি 80 নম্বরের অ্যান্সার কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু চিন্তা মুক্ত হয়ে গেলেন। এই 80 নম্বরের প্রশ্ন যদি সঠিকভাবে যদি উত্তর করতে পারেন, আমার মনে হয় না যে পাস করার জন্য আর বেশি কিছু লাগবে। আর পরবর্তীতে যে মুসাবিদ্যা লিখবেন ভাই এগুলো লাস্টের দিকে লিখবেন। ভাইয়া আমার তো হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আমার মনে হয় মুসাবিদা লিখতে তো থিওরি থেকেও সময় কম লাগবে। কম সময় লাগবে? কম সময় লাগবে। আচ্ছা, এখন কারোর যদি কম সময় লাগে তাহলে সে তার মতো করে লিখতে পারবো। কারোর যদি মনে হয় যে তার বেশি সময় লাগবে তাহলে সে লাস্টের দিক লিখলো। এখন ভাই যার জন্য এটা শুট করবে সে সেটাই ফলো করবে, ভাই ঠিক আছে? মুসাবিদাটা যেটা বলছিলেন, মূল হচ্ছে কি ওনারা দেখবে যে ফরম্যাট ঠিক আছে কিনা, লেখাটা মূল বিষয়গুলো উঠছে কি, ভিতরে কি লেখছে না লেখছে ওইটা তো আর ফলো করতেন না ওইগুলো তো পড়বে, কিন্তু ফরম্যাট ঠিক থাকলে পরে আপনারা একটা নাম্বার পাবেন, ভালো একটা নাম্বার পাবেন। আর ভিতরেও যে আপনারা যে মানে যে ফরম্যাট লিখতে পারে সে কিন্তু আপনার এই ভিতরে কিন্তু আবার যাবার লিখবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। জি জি। ভাই ভাইয়া খাতার সাইজ কেমন হয় এমনিতে ইন জেনারেল যে খাতাগুলো হয় ওইরকম, নাকি খাতার সাইজ এদিক ওদিক? খাতাগুলো একটু লম্বা হয় বেশি। লম্বা কত একটু লম্বা হয়, ভাই? একটা মুসাবিদা কি চিকন আমি এক করে পেজে লম্বা লিখতে হবে। পারবো? হ্যাঁ এক পেজে, এক এক পেজে তোমার যদি বেশি পেজ লাগে বেশি পেজ লিখবা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। মোহিনী, হ্যাঁ ভাইয়া বলছি যে হচ্ছে মানে আরেকটু ক্লিয়ার করে দেন যে আপনি বলছেন যে যে সেটটাতে মুসাবিদা থাকবে আমরা সেই সেটটাই সবার শেষে লিখবো, নাকি হচ্ছে ওই সেটের থিওরি লিখে নিয়ে শেষে আবার মুসাবিদা আলাদা করে লেখা যাবে এরকম?
আলাদা করে লেখার দরকার নাই। যদি ওই সেটটা যদি আগেই লেখো তাহলে ফাঁকা রাখো, ফাঁকা রেখে লাস্টের দিকে মুসাবিদাটা করে দাও। আর যদি মনে করো যে না আমি একবারে কমপ্লিট করে যাবো, একবারে কমপ্লিট করতে পারো। যদি যে রাজু ভাই যেরকম বললো আমার সময় কম লাগবে, রাজু ভাইয়ের যদি সময় কম লাগে তাহলে রাজু ভাই আগে শেষ করবে। আর যদি কারোর যদি মনে হয় যে না আমার একটু সময় বেশি লাগবে তাহলে সে লাস্টে লিখলো। আর যদি মনে করো যে আমার মনে হয় সব থেকে ভালো হবে পুরো সেটটাই শেষের দিকে লেখা। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখন আমরা এই নালিশি দরখাস্ত দায়েরের মুসাবিদাতে প্রথমে লিখবো আদালতের নাম, তারপরে লিখবো সূত্র দিয়ে মামলা নাম্বার, তারপরে লিখবো ধারা, তারপরে বাদী বিবাদীর নাম, তারপরে তোমার সাক্ষীগণের নাম ঠিকানা, ঘটনার তারিখ ও সময়, ঘটনার স্থান, বাদীপক্ষে বিনীত নিবেদন, আর সর্বশেষ লিখবো আমরা অতএব ন্যায় বিচারের স্বার্থে দিয়ে আমরা শেষ করব। এই হইলো আপনার আরজি দাখিলের মুসাবিদ্যা। শাকিল কি যেন বলছো? আর এই যে বিনীত অতএব ন্যায় বিচারের সাথে এটা বলে নিচে স্বাক্ষর করতে হবে না? কার স্বাক্ষর করতে হবে? যে যে অভিযোগটা করলো তার তো মনে হয় নিচে একটা স্বাক্ষর দিতে হবে। তার স্বাক্ষর নিচে নিতে হয় না, আরজির প্রত্যেকটা পেজে উপরের দিকে আড়াআড়ি ভাবে স্বাক্ষর করতে হয়। ঠিক আছে? আরজির, হ্যাঁ আমি এই যে তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো যে এইটা হলো যে কি, এইটা হলো আরজি। ঠিক আছে, এই বরাবর লিখতে হবে কি যে আরজিটা দাখিল করবে তার নাম এই বরাবর এইভাবে লিখতে হয়, প্রত্যেকটা পেজে লিখতে হয়, শেষে না। ক্লিয়ার? ভাই আর ওই ভাই তারিখ ভালো হয় যে আপনার যদি রানিং কোনো কেস থাকে কিংবা আপনার কাছে এক্সাম্পল থাকে নালিশি দরখাস্তের মুসাবিদা যেগুলো কোর্টে সাবমিট করা হয়েছে এরকম হার্ড কপি ছবি টবি দিলে আমি একটা আছে কিন্তু মিলাতে পারতেছি না। আমি তোমাদের এখনই পাঠিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। আমি আমার অনেকগুলো কপি আছে আরজির, আমার অনলাইনেই দেওয়া আছে, আমি এখনই তোমাদের পাঠিয়ে দিচ্ছি। আমি তাহলে ভাই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিন। আমার ড্রাফটিং করা, আমি মামলা দায়ের করেছিলাম ওইটা আর কি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। জি ভাই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দেন, ভালো হবে তাহলে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠিয়ে দিচ্ছি আমি। ওকে ওকে ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বিষয় হচ্ছে যে ফৌজদারির যে মুসাবিদা আছে এখানে কি হলফনামা লাগবে? ফৌজদারি মুসাবিদার হলফনামা না লাগবে না। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে হলফনামা আর সত্যপাঠ দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাই? হলফনামা এবং সত্যপাঠ না ভাই, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কে কে বললো, কি বললো? ভাই আমি আশরাফুল ভাই, সেম জিনিস। হ্যাঁ ভাই আমার বই দেখলাম অনেক জায়গাতে হলফনামা দেওয়া আছে, সত্যপাঠ দেওয়া আছে, দুইটাই দিয়ে রাখছে, এই জন্য প্রশ্নটা এরাইজ হয়েছে। আচ্ছা, আমি ওইটা ক্লিয়ার করবো না যখন দেওয়ানি ড্রাফটিংটা করাই। আর সত্যপাঠ আর হলফনামা দুইটা আমার মনে হয় আছে, ওটা পার্থক্য আছে। ঠিক আছে, আমি এই যে তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, দেখো আমি একটা আরজির দরখাস্ত আমি দিয়ে দিয়েছি। এটা যৌতুকেরই মামলা। এই মামলাটা হলো যে আমি দায়ের করেছিলাম ছেলের পক্ষ হয়ে মেয়ে আর মেয়ের বাপের বিরুদ্ধে যৌতুকের মামলা। মেয়ে আর মেয়ের বাপ হলো কি আসামি, তারা হলো যৌতুক চেয়েছিল হাজবেন্ডের কাছে। ভাই এটার কয় পেজ জমা দিছিলেন, মানে টোটালি তো কয় পেজ হয়েছিল? 7 পেজ না? পেজের কি কোনো রেস্ট্রিকশন আছে? না, এটার কোনো রেস্ট্রিকশন নাই, পেজের কোনো রেস্ট্রিকশন নাই।
আপনারা কি এটা ওপেন করতে পেরেছেন? জি ভাইয়া জি ভাই দেখতেছি। পারছি। হ্যাঁ, এই যে দেখেন সিএমএম এর আমলি আদালত ঢাকা, তারপর দেখেন সিআর মামলা নং এত মিরপুর, যৌতুক নিয়োগ আইনের ৩ ধারা, শাওন, রেশমা, আর এই যে যাদের যা আছে এদের আগে আসামি করা আছে। তারপর দেখেন সাক্ষীগণের নাম ঠিকানা, তারপরে মামলার ঘটনার তারিখ ও সময়, ঘটনাস্থল, তারপর দেখেন সূত্রে মামলার বাদীপক্ষে বিনীত নিবেদন, এই যে এটা দরকার নেই, শুধুমাত্র বাদীপক্ষে বিনীত নিবেদন, এই যে। তারপরে দেখেন এই যে আপনার ঘটনা দেওয়া আছে, ফ্যাক্ট দেওয়া আছে, এক এক করে করে লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে তারপরে ওতএব দিয়ে আপনার একটা প্যারা দেওয়া আছে, দ্যাটস ইট। অনুরূপ আদেশ দানে সূত্রে মামলাবাদী বিজ্ঞ আদালতের চিরকৃতজ্ঞ থাকবে। এটা আর কি জাস্ট লিখলেও লিখতে পারেন, না লিখলেও না লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দরখাস্তকারীর সিগনেচার ভাই কোন জায়গায়? ওই যে উপরে ডান পাশের কোনায় সবগুলো পেজেই দিতে হবে না? ওই যে আপনারা যে দেখলেন না, কোর্টের নাম দেখলেন না, সিএমএম এর আমলি আদালত, জি ভাই। ওই যে আমলি আদালতের একদম সোজাসুজি হারাহারি ভাবে এই যে দেখেন এই যে আমলি লেখা আছে না, আমলি সাথে উপরের দিকে হারাহারি ভাবে লিখবেন, ওই বাদীর স্বাক্ষর লাগবে, ঠিক আছে। ওইখানে শুধু স্বাক্ষর নাকি আর কিছু? শুধু নাম লিখতে হবে, শুধু নাম, আর কিচ্ছু না। আচ্ছা, এটা আমরা কি পরীক্ষাতে আর ওইসব লিখবো নাকি ওরকম নাম টামও? না, এগুলো লাগবে না, ও প্রশ্ন করতেছে তো এই জন্য আর কি উত্তর করলাম, ওইখানে লাগবে না, ঠিক আছে। ওই ওই বাদীর নাম লেখা লাগবে না। হ্যাঁ, এখন আর কারো কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? আশা করতেছি প্রশ্ন নাই, আমরা পরবর্তীতে চলে যাই। ভাই, হ্যাঁ হ্যালো ভাই, পার্থ, বলতে চাচ্ছি যে একবারে ওই আপনার হচ্ছে অতএবের পরেরটা মর্জি হয়ের নিচে যদি লেখা যায় নিবেদন ইতি লেখে কি শুধু ওইখানেই দিয়ে দিলাম বাদীর নাম? ওইখানে দেওয়া যাবে না, সবকিছুর একটা নিয়ম আছে, তাইলে কি, ঠিক আছে। তাইলে না দিলেও সমস্যা নেই? দেওয়া লাগবে না, তোমাদের এই পরীক্ষার জন্য দেওয়া লাগবে না। তোমরা যখন কোর্টে এসে মামলা ডিল করবা তখন তোমরা ওই আড়াআড়ি ভাবে তাদের সিগনেচার নিয়ে তারপরে আর কি তোমরা মামলা দায়ের করবে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব দরখাস্তে। আমরা দরখাস্তে চলে যাব। দরখাস্ত যেহেতু দেখেন যে আমার এখানে দরখাস্তের একটা পি আছে না, দেওয়া আছে, দেখেন ছবি তুলে আমি লিখে দিয়ে দিয়েছি। এখন দেখেন দরখাস্ত গুলো কিরকমের হবে, দরখাস্তের মধ্যে কোনগুলো আসতে পারে? আসামির জামিনের আবেদন, আসামির অব্যাহতির আবেদন, আসামির পক্ষে বেল বন্ডের অর্থ কমানোর জন্য মুসাবিদ্দা, স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক আসামি পক্ষে জামিনের আবেদন, হাজতি আসামি পক্ষে জামিনের আবেদন। এখানে দেওয়া আছে 5টা ক্ষেত্র দেওয়া আছে। এই যে 5টা ক্ষেত্র হবে, 5টা বিষয় দেওয়া আছে, এই 5টা বিষয়ের মুসাবিদ্দা একই হবে, সেম প্যাটার্ন, সেম স্ট্রাকচারে হবে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এই যে 5টা ক্ষেত্র আমি দিয়েছি, এই 5টা বিষয়ের মুসাবিদ্দার আপনার স্ট্রাকচার একই রকম হবে, প্যাটার্ন একই রকমের হবে। এখন কি রকমের হবে? প্রথমে আসবে কি? আদালতের নাম, যে আদালত থেকে আপনার কি করবে, জামিনের আবেদন চাইবে, যে আদালত থেকে অব্যাহতির আবেদন চাইবে, সে আদালতের নাম আসবে প্রথমে। যেমন ধরেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। তারপরে দেখেন সূত্র, সূত্রতে কি আসবে? শামীম, সূত্রতে কি আসবে? ভাই আমি বলি, সূত্রতে আসবে মামলার নাম্বার। হ্যাঁ, আর ধারাতে আসবে যে ধারার মামলা। জি।
ধারাতে আসবে যে আইনের যে ধারার মামলা। এখন ওই ধারাটা উল্লেখ করে লাস্টের দিকে আপনারা ওই আইনটা লিখে দেবেন। হ্যাঁ, তারপরে যে দেখেন আমরা জানি যে কি যে মামলা আপনার কি হচ্ছে, এই যে থানাতে দায়ের করা হয় সেটাকে কি মামলা বলে? জিআর মামলা বলে। জিআর মামলার বাদী কে হয়? রাষ্ট্র হয়। জিআর মামলার বাদী কে হয়? রাষ্ট্র হয়। এইটা একটু আপনাদের মনে রাখতে হবে যে জিআর মামলা কোনগুলো আর সিআর মামলা কোনগুলো, আর কোন মামলায় আপনি কোন আবেদন করতেছেন, এটা একটু তখন আগে টেকনিকটাই বুঝে নেবেন। একটা প্রশ্ন ছিল। আর এই যে তখন যেটা বলছিলাম যে আপনাদের যখন আপনাদের থানার মামলা হবে, যখন জিআর মামলা হবে, তখন কিন্তু মামলা নাম্বারটা হবে যে ওই থানাতে যে মামলাগুলো দায়ের করা হয়েছে কত নাম্বার মামলা বা জিআর নাম্বার কত। জিআর নাম্বার যদি আপনার 100 হয় বা 90 হয়, মানে 90 নাম্বার যদি আপনার ইয়ে হয় জিআর হয়, তাহলে সেটা ওইটা আপনার দিবেন, তাহলে প্রথমে দিবেন 90। তারপরে যে কি দিবেন? যে নাম্বারের পরে সাল হবে স্যার। হ্যাঁ, জিআর নাম্বার। আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই যে সূত্র তো লিখছেন যে হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর এত, তো তারপরে আবার অথবা দিয়ে সূত্র লিখছেন, ওইটা কেন লিখছেন বা আমি বুঝতে পারিনি ওইটা আসলে কেমন লিখবো। বুঝতে পারি না, আবার একটু বলো। বিষয়টা হলো যে এখানে যে অথবা দিছি না, এই অথবাটা দিয়েছি যে যদি জামিনের আবেদন যদি জিআর মামলার ক্ষেত্রে হয়, তাহলে এই যে উপরেরটা আসবে কোতোয়ালি থানার মামলা নং এত, আর যদি সিআর মামলা হয় তাহলে সূত্র সিআর মামলা নং এত। ঠিক আছে, কিন্তু দুইটা একসাথে হবে না, যে কোনো একটা হবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, যদি এটা জিআর মামলা হয় তাহলে তো থানার নাম্বার না দিয়ে আমরা শত্রুতে জিআর নাম্বার দিয়ে দিলে তো হয়। হ্যাঁ, জিআর মামলা নং এত, থানা দেওয়া লাগবে না তো। থানা দেওয়া লাগবে না। তবে ব্র্যাকেটে আমলি লেখা যায়, শুধুমাত্র থানার নামটা ব্র্যাকেটে লেখা যায়, দরকার নাই, না লেখলেও সমস্যা নাই, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নাই। তাহলে এই যে আমরা দরখাস্তর ক্ষেত্রে এই যে অথবা যেটা দিছি না, ওটা দিয়েছি মাত্র শুধুমাত্র বোঝার খাতিরে যে এখানে যদি জিআর মামলা হয় তাহলে উপরেরটা আসবে কোতোয়ালি থানার মামলা নং এত, আর যদি সিআর মামলা হয় তাহলে এই যে সিআর মামলা নং যত হবে তত হবে আর কি, এখানে তত দিতে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল। দুইটা হবে না, দুইটাই দিতে হবে এরকমের না, যে কোনো একটা আসবে। ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ভাই ওই যে যদি জিআর মামলা হয় তাহলে তো বাদী হবে রাষ্ট্র, আর সিআর মামলা হলে এখানে বাদী কি হবে? সিআর মামলা হলে যে কোনো স্পেসিফিক ভাবে পারসন, যে কোনো পারসন হবে। ক্লিয়ার? যে কোনো ব্যক্তি বাদী হবে, যে কোনো ব্যক্তি, রাষ্ট্র না। সিআর মামলাতে বাদী হয় ব্যক্তি হয়, আর জিআর মামলাতে বাদী হয় রাষ্ট্র। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে দিতে হবে কি, এই যে আসামিগণের যে কয়জন, যদি একাধিক যদি আসামি থাকে তাহলে আসামিগণ, আর আসামি যদি একজন থাকে তাহলে আসামি। এই যে নিবিড় দেখলাম গ্রুপে একটা জামিনের আবেদনের একটা কপি দিয়েছে, একটা ড্রাফটিং দিয়েছে, এটা ফলো করার দরকার নাই। ঠিক আছে নিবিড়? নিবিড় শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি। এটা কেটে দাও, এটা রিমুভ করে দাও। হ্যাঁ, ওকে ওকে ভাই। এটা রিমুভ করে দাও। এটা আসলে আমরা প্রপারলি আমরা যে প্র্যাকটিস করি ঢাকা জজ কোর্টে আর অন্যান্য জেলা কোর্টের প্র্যাকটিস অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য আছে।
পুরা আরজি লেখে আপনার 1 পেজের মধ্যে আসামি বাদীর নাম টাম সবগুলো আপনার 1 পেজে লিখবে। সব আরজি গুলো 1 পেজে বা 2 পেজের মধ্যে শেষ করে দিবে। কিন্তু আমাদের আরজি যেটা লেখা হয় সেটা খুবই গঠনমূলক এবং খুবই সুন্দর এবং প্রপার ওয়েতে আমরা আরজি লিখি এবং যে কোনো দরখাস্ত লিখি। ঠিক আছে? সো তাদেরটা ফলো করার কোনো প্রশ্নই আসে না। আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা ফলো করবেন, এভাবেই লিখবেন। ইভেন তাদেরটার থেকে আমারটা অনেক সহজ হবে, আরো সহজ মনে হবে আপনাদের কাছে। হ্যাঁ, তাহলে আসামিগণ বা আসামি এদের এখানে আপনার নামের পরে কোনো ঠিকানা কিচ্ছু লেখা লাগবে না। এই যে নামের পরে আপনি যে ঠিকানা দিবেন, পিতার নাম দিবেন, এগুলো কিছুই দেওয়া লাগবে না। এই যে দরখাস্তে কিছুই দেওয়া লাগবে না। তখন আপনি কি দিবেন? বিষয় দিবেন। বিষয় আসামি পক্ষে জামিনের আবেদন, আসামি পক্ষে অব্যাহতির আবেদন, আসামি পক্ষে আত্মসমর্পণ জামিনের আবেদন, হাজতি আসামি পক্ষে জামিনের আবেদন। সে যেটাই হোক না কেন বিষয়টা এইভাবে আর কি দিবেন। বিষয় দিবেন কি? আসামি পক্ষে জামিনের আবেদন, তারপরে আপনি বা জামিনের প্রার্থনা যেটাই দেন না কেন তারপরে নিচে একটা দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে দিবেন, তারপরে দিবেন আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে সরি, দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে, ঠিক আছে, দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে, তারপরে আপনি 1 নম্বর দিবেন, 2 নম্বর দিবেন, 3 নম্বর দিবেন, 4 নম্বর দিবেন, পরপর দিবেন কি? যেহেতু দিবেন। এখন আমরা জামিনের জন্য একটা আবেদন, আত্মসমর্পণ জামিনের জন্য আমরা একটা দরখাস্ত বিস্তারিত একটু বলি। তাহলে এই যে আপনারা লিখলেন, এই যে কোর্টের নাম লিখলেন, প্রথম সূত্র লিখলেন, তারপরে ধারা লিখলেন, তারপরে বাদীর নাম লিখলেন। যদি জিয়ার মামলা হয় তাহলে বাদী নিজে, আর যদি জিয়ার মামলা হয় তাহলে রাষ্ট্র বনাম আসামি। তারপরে আপনার বিষয় লিখলেন আত্মসমর্পণ, দরখাস্ত করে আসামি পক্ষে আত্মসমর্পণ জামিনের আবেদন। তারপরে একটা দাগ দিলেন দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে 1 নম্বর, যেহেতু দরখাস্তকারী আসামি সম্পূর্ণ নির্দোষ, তাকে অত্র মামলায় অন্যায়ভাবে হয়রানিমূলক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে। আমরা যখন জামিন চাবো, সে ফ্যাক্ট যত বড়ই হোক না কেন, সে যত বড়ই আপনার ইয়াবাখোর হোক না, গাঁজাখোর হোক না কেন, আমরা কিন্তু তার সম্পর্কে একটু পজিটিভলি আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এই জন্য আমরা প্রথমেই বলবো কি, একটু মানে ভালো জিনিসগুলো আমরা উল্লেখ করব। অনেক আছে, অনেক আসামি আছে যাদের আমরা বুঝতে পারতেছি যে তারা খারাপ, তারপরেও কিন্তু আমাদের এই কথাগুলো কিছুটা উল্লেখ করতে হয়, পজিটিভলি উল্লেখ করতে হয়। এই জন্য আমরা এখানে এরকম পজিটিভ বলে দেন যেহেতুর ভিতরে যেমন 2 একটা কি লিখবেন। জি জি, আবার একটু বলো ভাইয়া। বললাম যে আমরা এই যেহেতুর ভিতরে কি টাইপের পজিটিভ কথা লিখবো 2 একটা একটু বলে দেন। হ্যাঁ, ওটাই বলতেছি। হ্যাঁ, তাহলে 1 নম্বর কি বললাম আমরা? যে যেহেতু দরখাস্ত করা আসামি সম্পূর্ণ নির্দোষ, তাকে অত্র মামলায় কি করা হয়েছে? মিথ্যাভাবে হয়রানিমূলক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর শেষ। 2 নম্বরে যাবেন। 2 নম্বরে দিবেন যেহেতু দরখাস্তকারী আসামি স্বেচ্ছায় অত্র আদালতে হাজির হইয়া জামিনের আবেদন করিয়াছে। ঠিক আছে? তারপরে যাবেন, এখন যে আসামির পক্ষে আপনারা আবেদন করবেন তখন আপনারা সেইভাবে আর কি উল্লেখ করবেন। যদি আপনার মামলাটা যদি জামিনযোগ্য হয় তাহলে বলবেন যে দরখাস্তকারীর বাদীর পক্ষে আসামির পক্ষে আনিত অভিযোগ জামিনযোগ্য অপরাধ, বা এই জন্য বাদী পক্ষে দরখাস্তকারী আসামি পক্ষে দরখাস্তকারী আসামি জামিনের হকদার। এটা গেল। তারপরে যদি ধরেন যে আসামির যদি কোনো রোগ থেকে থাকে, তাহলে সেটা উল্লেখ করলেন যে দরখাস্তকারী আসামির বয়সে তো তিনি মারাত্মকভাবে ডায়াবেটিক্স বা অন্যান্য কোনো রোগে ভুগতেছে। যদি হয় তাহলে আপনি উল্লেখ করলেন। তারপরে যে আপনি দিলেন যে দরখাস্তকারী আসামি পালাবে না, উপযুক্ত জামিনদার দেওয়া হইবে। যদি দরখাস্তকারী আসামিকে জামিন প্রদান করা হয় তাহলে সে পালাবে না, তার উপযুক্ত স্থানীয় জামিনদার আছেন। ঠিক আছে? এইটুক দিয়েই আপনি শেষ করলেন। আর 2 একটা পয়েন্ট দিয়ে আপনি এইভাবে আর কি লিখতে পারেন। এখন লাস্টে কি লিখবেন? লাস্টে এই যে আমরা যে ধরনের আপনার আরজিতে
যে ধরনের দরখাস্তে যে ধরনের প্রতিকার চাইবো আমরা লাস্টে সারমর্মে সেটা আর কি লিখবো। এই যে বিষয়ের ক্ষেত্রে বিষয় যেটা আছে না ওইখান থেকে কিছুটা নিয়ে নিব। ন্যায় বিচারের সাথে দরখাস্তকারী আসামি পক্ষে জামিনের আবেদন মঞ্জুর করিতে মহোদয়ের মর্জি হয়। দ্যাটস ইট, নাথিং, আর কিচ্ছু লেখা লাগবে না। ঠিক আছে, এইটুকুই। আর এই যে অতএব, এটা হলো ডান পাশের দিকে লিখবেন, ছোট করে লিখবেন, 4-5টা ওয়ার্ডে একটা করে লাইন লিখবেন। ক্লিয়ার হয়েছেন? ভাই এই পর্যন্ত ক্লিয়ার। আমি একটু প্রশ্ন করবো ভাই, যে আমরা প্রথমে যখন করলাম যে নালিশি দরখাস্ত, ওইটা হচ্ছে ভাইয়া আদালতের নামটা মিডিলে লিখবো খাতায়, হ্যাঁ, তারপর হচ্ছে আদালতের আপনার বাদী বিবাদীর নাম লিখবো। হ্যাঁ, বাদী বিবাদীর নামটাও লিখবো হচ্ছে যে যেখান থেকে আদালতের নাম শুরু করছি ওই বরাবরই কি বাদী বিবাদীর নামটাও লিখবো? না, এটা আপনার বাদী বিবাদীর নাম লিখবেন মাঝামাঝিতে। মানে মাঝামাঝি বলতে ভাই ওই আদালতের নামও তো মাঝামাঝি শুরু করলাম, তাহলে এইটা কি আরো ডান সাইডে সরে যেয়ে লিখতে হবে? শুরু করলেও, আদালতের নাম মাঝামাঝিতে শুরু করলেও দেখবেন যে আপনার আদালতের নাম আপনি মাঝামাঝিতে শুরু করবেন, আপনি একটু মানে বাম সাইড থেকে শুরু করবেন, কারণ লিখতে লিখতে দেখবেন যে পুরো আপনার ডান সাইডে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য আপনারা বাম সাইড থেকে শুরু করলেও পুরো এক লাইনের মধ্যে আপনি আদালতের নামটা লিখবেন, 2 লাইনের জন্য এটা যেন না যায়। ঠিক আছে, আদালতের নামটা লিখবেন 1 লাইনে, 2 লাইনের জন্য না যায়, এইটা একটু মাথায় রাখবেন ভাই। হ্যাঁ পার্থ, বলছি যে এটা তো আচ্ছা ভাই, আর তাইলে আপনার হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্র বনাম মানে বিবাদী, তাই না? যদি সিআর মামলার ক্ষেত্রে হতো তবুও কি রাষ্ট্র হতো? পার্থ তোমার কথা বুঝি না, আবার একটু বলো, আমাকে ক্লিয়ার করে একটু জোরে বলো। বলছি যে জিআর মামলার ক্ষেত্রে হচ্ছে বাদী হচ্ছে রাষ্ট্র। হ্যাঁ, তাহলে সিআর মামলার ক্ষেত্রে কি ওখানে কি বাদী কি ব্যক্তির নাম দিতে হবে? সিআর মামলা দায়ের করে কে? রাষ্ট্র দায়ের করে? না, সিআর মামলা তো হচ্ছে নালিশকারী, হ্যাঁ, অভিযোগকারী তাহলে আদালতে উপস্থিত হয়ে। বিষয়টা উত্তর করে দিলে, তাই না? সিআর মামলা দায়ের করে হলো পক্ষী বা যার যে তোমার প্রার্থিত প্রতিকার চাই, সে হলো মামলা দায়ের করে। তাহলে রাষ্ট্রের নাম তো দেওয়ার কোনো যুক্তি আসে না, তো এটা রাষ্ট্রের নাম দেওয়া যাবে না, তা দিতে হবে কেন কোনো ধরেন একটা মারামারি লাগলো, এক পক্ষ গিয়ে তো থানায় গিয়ে মামলা করে আসে, তো সেটা রাষ্ট্রের পক্ষ হয়ে যাবে কেন? রিলিয়া কি বললা, আবার একটু বলো। বললাম রাষ্ট্র কেন পক্ষ হয়ে যাবে? কারণ থানায় গিয়ে মামলা তো কোনো ব্যক্তি গিয়েই করে। আমি হয়তো একটা মারামারি লাগলাম, গিয়ে কারোর বিরুদ্ধে মামলা করলাম, এখানে রাষ্ট্র কিভাবে ইয়ে করতে যাবে আর কেন হবে? বিষয়টা হইলো ক্রিমিনাল মামলার যে মামলাগুলো থানাতে দায়ের করা হয়, প্রত্যেকটা মামলার বাদী হলো কি হয়? রাষ্ট্র হয়। এখন মারামারি করছে, মারামারি করার মামলা তুমি থানাতেও করতে পারো, কোর্টেও করতে পারো। যখন মামলাটা গ্রহণ করবে, থানাতে যখন মামলাটা নিবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি, থানাতে নিলে সেটা হয়ে যাবে জিআর মামলা। আর এই জিআর মামলার বাদীও সবসময় রাষ্ট্র হয়, জিআর মামলার বাদী সবসময় রাষ্ট্র হয়। আর যখন তুমি ওই সেম মারামারির ঘটনা নিয়ে যখন তুমি কোর্টে আসবে মামলা করতে, তখন কিন্তু এটার বাদী হয়ে যাবে ব্যক্তি, তাহলে তুমি আমার নিজে। কথা হচ্ছে যে বাদী যখন রাষ্ট্র হয়ে যাবে, যে মামলাটা করলো তার কি আর তাহলে কোর্টে যাওয়ার দরকার নাই? অবশ্যই দরকার আছে, আসবে না কেন? অবশ্যই আসতে হবে। বাদী পক্ষে রিপ্রেজেন্ট করতে হলে পাবলিক প্রসিকিউটর চাই। জি, বলছি ভাই, যে পাবলিক প্রসিকিউটর যায় না, মানে ইয়ের হয়ে, বাদীর হয়ে। আমি ওটাই বলতে গিয়েছিলাম যে এই বাদীর হয়ে মামলা রিপ্রেজেন্ট করবে পিপি। ঠিক আছে? জি ভাইয়া। আর ভাই যে রিলিয়া জিজ্ঞাসা করছে,
যে রাষ্ট্র কেন পক্ষ হবে? ভাই আমি এটা এরকম বুঝতাম যে রাষ্ট্র পক্ষ হবে এই কারণে যে কোনো ক্রিমিনাল অফেন্স হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মানে যতটা ব্যক্তির বিরুদ্ধে হয় তার থেকে অধিক হচ্ছে একজন মানে রাষ্ট্রের বিরুদ্ধে। এগুলো তো হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এই জন্য হচ্ছে রাষ্ট্র পক্ষ হয়ে যায়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে দরখাস্ত যেটা আমরা লিখলাম, এই যে 5টা দরখাস্ত, এই 5টার প্যাটার্ন 5টাই সেম। আমি এই যে তোমাদের দিয়ে দিয়েছি, এই গ্রুপে দেওয়া আছে, সবাই একটু লিখে নিবা, অবশ্যই লিখে নিবা। ভাইয়া গ্রুপে দেওয়া আছে, একটু সমস্যা হয়েছে গ্রুপে দেওয়া ছবিতে আমার আর কি, যে আমি যে প্যাটার্নটার কথা আর কি বলছিলাম ভাইয়া, তো আমি হচ্ছে বাদী বিবাদীর ওইটা লিখবো একটু ডান সাইডে সরে এসে, আর আদালতের নামটা লিখবো বাম সাইড থেকে মাঝ বরাবর, মানে একটু বাম সাইড থেকে ফাঁকা রেখে আদালতের নাম লিখবো। আর তারপর হচ্ছে বাদ বিবাদীর নাম লিখবো ডান সাইডে সরে যে। আর তারপর যখন ভাই আমি হচ্ছে বিষয়টা লিখবো, এই বিষয়টা কি ভাই আমি একদমই আমার বাম সাইড থেকে শুরু করবো নাকি এইটাও মিডিল থেকে শুরু করবো? এটা কোথা থেকে শুরু করবো ভাই? বাম সাইড থেকে শুরু করবা। বিষয়টা হলো যে রাষ্ট্র বা এই যে বাদী বিবাদী, এটা মাঝামাঝি থেকে শুরু করবা। আর এই যে বিজ্ঞ আদালত, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এই বিজ্ঞর ঠিক নিচে লেখবা সূত্র, তার একদম সূত্রের নিচে লেখবে একদম ধারা। ঠিক আছে, ওইদিকে যতদূর যেভাবে যাই। আর এটার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, তবে দেখার জন্য যেটা সৌন্দর্যমূলক সেটাই লিখবা। আমি যেভাবে লিখে দিয়েছি এভাবেই লিখবা। ভাই ভাই আমার একটা প্রশ্ন আরেকটা ছিল। ব্যাপার, আপনি বললে যে মানে যেহেতু যেগুলো লিখবো ওইগুলা কি আমরা ভাই সাধু ভাষায় লিখবো? এটা চলিত ভাষায় লেখা যায়, সাধু ভাষায় লেখা যায়, সাধু ভাষার দরকার নাই, মানে সুন্দর সাবলীল বইয়ের চলিত ভাষায় লিখবা। ঠিক আছে ভাই। ভাই আমার ছোট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শামীম। ভাই যে 2 নম্বর পৃষ্ঠায় মানে 2 নম্বর পৃষ্ঠায় আপনি দিচ্ছেন নারাজি দরখাস্ত দায়েরের মুসাবিদা, এখানে সূত্র দেওয়া আছে মিরপুর থানার মামলা নং 16 ব্র্যাকেটের মধ্যে 5 2024। ভাই এই হ্যাঁ। নাম্বারটা যদি একটু বোঝাই দিতেন, ব্র্যাকেটের মধ্যে 5 এর কারণ কি? এটা হলো যে ওই যে মিরপুর থানার 16 নম্বর মামলা এটা, আর মামলা দায়ের করা হয়েছে, এটা কোন মাস চলতেছে? মে মাস। মে মাস মানে কত? 5, এই 5। তাহলে এই যে আজকে যদি একটা মামলা আমরা দায়ের করি, তাহলে ধরো যে এই যে 16 নম্বর মামলা, আর মামলা দায়ের করা হয়েছে কখন? এটা যদি তোমার জুলাই মাসে হইতো তাহলে ব্র্যাকেট হতো 7, আর যদি এটা যদি ফেব্রুয়ারি মাসে তাহলে ব্র্যাকেট হতো 2। আর প্রথম যেটা এটা আসবে হলো তোমার ওই থানার মামলা নাম্বার, আর ব্র্যাকেটে আসবে মাস, কত মাসে আর কি মামলা দায়ের করা হয়েছে। ফেব্রুয়ারি হইলে 2, জানুয়ারি হইলে 1, তারপরে জুলাই হইলে 7, জুন হলে 6, ডিসেম্বর হলে 12। জি ভাই আর বুঝেছি ভাই। লাস্টে আসবে কি? সাল আসবে, কত সালের মামলা। ভাই আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ। সেটা হচ্ছে যে এখানে যেমন হচ্ছে রাষ্ট্র বনাম আসামিগণের নাম দেওয়া আছে ক খ গ 3 জন সিরিয়ালে। তো এই ক্ষেত্রে ভাই রাষ্ট্রের পক্ষে মানে বাদী হিসেবে মামলায় স্বাক্ষর করবে কে? রাষ্ট্রের পক্ষে বাদী মামলা স্বাক্ষর করবে কে? জি ভাই। এইটা পিপি করবে, ঠিক আছে? পিপি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তার দরখাস্ত চলে গেলে এবার আমরা নারাজি দরখাস্তর ক্ষেত্রে আমাদের এই যে বিষয়ের আগ পর্যন্ত এইগুলো ঠিক থাকবে, ঠিক আছে? বিষয়ের আগ পর্যন্ত আমরা এত পর্যন্ত যা পড়াইলাম, যা বুঝাইলাম সেম থাকবে। বিষয় হলো বাদী পক্ষে নারাজির দরখাস্ত, এইটুকু আসবে। বিষয় আসবে বাদী পক্ষে নারাজির দরখাস্ত। নারাজি দরখাস্ত দায়ের করে কে? বাদী আর বিবাদী? নারাজি দরখাস্ত দিবে বাদী। হ্যাঁ, তাহলে বাদী পক্ষে নারাজির দরখাস্ত। তারপরে কেন আপনার নারাজির দরখাস্ত দিবেন? এখানে ধরেন পুলিশ তদন্ত রিপোর্টে কি দিছে? ফাইনাল রিপোর্ট দিছে। ফাইনাল রিপোর্ট দিছে। ফাইনাল রিপোর্ট দিছে, তখন আপনি কি করলেন? নারাজি দরখাস্ত দিলেন। নারাজি দরখাস্ত দিলেন, তখন আপনি যেহেতুতে কি লিখবেন? যেহেতুতে লিখবেন যে আসলে আপনার এই যে পুলিশ যে তদন্ত করেছে, পুলিশ সঠিকভাবে তদন্ত করে নাই, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে নাই, পুলিশ বায়াস হয়ে আসলে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে,
পুলিশ তদন্তকালে বাদীর নিকট বা সাক্ষীগণের নিকট কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই, আসামিদের সাথে যোগ সাজস করে বাদীর বিপক্ষে রিপোর্ট প্রদান করেছে। এটা গেল, ঠিক আছে। তা এই যে এই বিষয়গুলো উল্লেখ করার পরে তারপরে যে আপনি লাস্টে যে কি লিখবেন, ওই যে আমরা যেভাবে লিখেছিলাম, ন্যায় বিচারের সাথে দরখাস্তকারী বাদী পক্ষে নারাজি দরখাস্তটি গ্রহণ পূর্বক নালিশি প্রতিবেদন প্রত্যাখ্যান পূর্বক ডিবি বা পিবিআই কর্তৃক অধিকতর তদন্তের আদেশ দানে মহোদয়ের মর্জি হয়। এখন আপনারা বলেন যে তদন্ত করে কে কে? শুধু কি পুলিশ তদন্ত করে? না, না শুধু ভাইয়া, পুলিশ যেকোনো তদন্ত করে, সমাজসেবা অধিদপ্তর তদন্ত করে, আরো অনেকগুলো সংস্থা আছে তারা তদন্ত করে। আপনি পুলিশ প্রতিবেদন, পুলিশের তদন্ত না নিয়ে অন্য কারো তদন্ত চাইতে পারেন, ঠিক আছে। এইগুলো আপনার নারাজি দরখাস্ত। আর আমাদের প্যাটার্ন কিন্তু প্রায় সেমই, একই প্যাটার্নে। আমরা জাস্ট সাধারণভাবে অল্প একটু যতটুকু থাকে, আর লাস্টে যে দেখবেন যে জিডি দায়ের করার জন্য আপনাদের যে ইয়ে থাকবে, যদি জিডি দায়ের করতে থেকে থাকে। একটা কথা ছিল, হ্যাঁ রাজু ভাই, ওই যে বিষয় বাদী পক্ষে নারাজির দরখাস্ত, বিষয় পরে বিনীত নিবেদনে এই যে থেকে শুরু করি, এখানে ওই 1, 2, বা 3 এগুলা না দিয়া যদি ডাইরেক্ট লিখে দিলে সমস্যা হবে কিনা, বা ওইভাবে লেখা যাবে কিনা? লেখা যাবে, কিন্তু লেখার দরকার নাই। 1, 2, 3 দিয়ে লিখবেন, পয়েন্ট দিয়া, পয়েন্ট দিয়ে লিখবেন, ঠিক আছে। তারপর দেখেন জিডি, জিডি দায়েরের দরখাস্ত, এটা একটু দেখেন। আপনারা যে বিভিন্ন রকমের দরখাস্ত দায়ের করেছেন না, দরখাস্ত তো পড়েছেন, আবেদন কলেজে থাকতে, স্কুলে থাকতে আপনারা আবেদন যেভাবে লিখতেন না, প্রথমে দিবেন তারিখ, তারপরে দিবেন বরাবর, অফিসার ইনচার্জ, মিরপুর থানা, ঢাকা, তারপরে দিবেন বিষয়, অভিযোগ দায়ের প্রসঙ্গে, অভিযোগ দায়ের প্রসঙ্গে দিবেন, তারপরে দিবেন জনাব বিনীত নিবেদন, এই যে আমি অমক ভাষা এত 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 এত, তারপরে দিবেন যে গত এতই তারিখে আমি এই পল্লবী থেকে আমি ফার্মগেটে যাচ্ছিলাম, যাওয়ার পথে মিরপুরে চৌরাস্তার মোড়ে আমি বিহঙ্গ বাসে আমি ডান পাশের সিটে বসেছিলাম, বসে থাকা অবস্থায় আমি মোবাইল হাতে কথা বলছিলাম, কথা বলা অবস্থায় আমার মোবাইলটি একজন ছিনতাইকারী এসে নিয়ে চলে যায়। আমার মোবাইল নাম্বার এত এত এত, ইএমআই নাম্বার এত, আমার মোবাইলে সিম ছিল 2টা, সিমের নাম্বার এত এত, ডট 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 ডট, ঠিক আছে। উক্ত ঘটনায় বা উক্ত ঘটনার আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে নিবেদন করা যাইতেছে যে, বা একান্ত কাম্য, এটা দিয়ে তারপর দিবেন নিবেদক। নিবেদক দেওয়ার পরে আপনার নাম লিখবেন, আর কি ভাষা কোন জায়গায়, এটা মোবাইল নাম্বারটা লিখে দিবেন। আর নিচে যে তারিখ দেওয়া রয়েছে না, আমি মনে হয় এটা ভুল করে লিখে বলছি, তারিখ নিচে দেওয়ার দরকার নাই, তারিখ দিবেন সবার উপরে। একটা এই বিষয়টা আমার মনে হয় যে আপনারা সবাই বুঝবেন এবং পারবেন, তো এটা নিয়ে তো বেশি ই করার দরকার নাই। এই যে ফৌজদারির যে আপনার আজকে যে ড্রাফটিংটা আমরা মুসাবিদাটা, বুঝতে ইচ্ছা করছে না, মাথার ভিতরে ঢুকছে না। হ্যাঁ, আমি ওই জন্যই আমি মনে হচ্ছে যে আমার ফৌজদারির যে ড্রাফটিং গুলো ছিল এইগুলো আজকে এখানেই সমাপ্ত। আর আমি যেগুলো লিখে দিয়েছি আপনাদের, যে ফরম্যাট গুলো দিয়েছি, এই ফরম্যাট দ্বারা আপনি এই ফৌজদারিতে যতগুলো ড্রাফটিং আসবে সবগুলো ড্রাফটিং আপনারা করতে পারবেন, সবগুলো ড্রাফটিং করতে পারবেন, একটাও মিস যাবে না। আপনারা খুব সুন্দর করে লিখবেন এবং প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে লিখবেন, ঠিক আছে। আর যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আপনি যে কোনো কেউ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। ভাইয়া এটাতে সমস্যা নাই, কিন্তু একটা প্রবলেমেটিক দেওয়ার পরে
এই যে মুসাফিদা করতে করার জন্য বলবো, ওই প্রবলেমেটিক আকারে একটু একটা বুঝাইলে হইতো। হ্যাঁ ওইটা বোঝাবো, অবশ্যই বোঝাবো। এরপর আমরা দেওয়ানিতে যখন যাব, দেওয়ানির মুসাফিদা গুলো করবো, তখন আমি ওইটা নিয়ে আমি বুঝাই দিব। ফৌজদারি যেগুলো বুঝাইলাম এইগুলো আপনারা সুন্দর করে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এখানেই সমাপ্ত। আর পরবর্তী ক্লাস এবং পরীক্ষা বিষয়ে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু ভাই আলাইকুম। আমাদের সাক্ষ্য আইন কি শেষ হয়ে গেছে নাকি? সাক্ষ্য আইন শেষ হয় নাই, সাক্ষ্য